আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমিও ভালো এসেছি। তোমাদের জন্য নিয়ে এসেছি উদ্ভাসের ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামের নতুন মাস্টার ক্লাস। আজকে আমরা আলোচনা করব, আজকে থেকে আসলে আলোচনা করব কারণ আমাদের আরো কয়েকটি ক্লাস থাকবে। আর সেই ক্লাসগুলোর মূল টপিক হবে হচ্ছে আমাদের অধ্যায়, আমাদের যে দ্বিতীয় পত্র আছে সেই দ্বিতীয় পত্রের অধ্যায় 7, ত্রিকোণমিতি। তবে ক্লাস শুরু করার আগে আমি তোমাদের সাথে একটু পরিচিত হতে চাই। আমার নাম আহমেদ মাশফিকুর রহমান। আমি বুয়েট 21 ব্যাচের একজন ছাত্র। বর্তমানে সেখানেই তড়িৎ প্রকৌশলে পড়াশোনা করছি। তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করে ফেলি। প্রথমেই আমরা দেখে নিব এই অধ্যায়ের কোন কোন টপিকগুলো আসলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো, আসলে এই অধ্যায়ের প্রত্যেকটা টপিকই অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে আমাদের মানে তোমাকে যে আমি বাছাই করে বলবো যে এই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, অন্যগুলো অতটা ইম্পর্টেন্ট না, তা কিন্তু না। তোমরা লক্ষ্য করেছো? দেখো, সিরিয়াল বাই সবগুলোতেই আসলে একসাথে 3 স্টার দেওয়া আছে। সবগুলোই আসলে ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেক বছরই এই অধ্যায়ের যে টপিকগুলো আছে সেখান থেকে কোথাও না কোথাও থেকে একটা না একটা প্রশ্ন আসবেই। প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নেই আসলে এই অধ্যায় থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, তাই এই অধ্যায়কে আসলে অত্যন্ত গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে তোমাদের পড়তে হবে। এখান থেকে বেশি বেশি করে ম্যাথগুলো একটু প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব, চলো শিখে একটু দেখে নিই। আজকে আমরা আলোচনা করব একদম প্রথম টপিক নিয়ে, যেটা হচ্ছে আমার বিপরীত বৃত্তীয় ফাংশনের অজানা মান নির্ণয়। তাহলে আমরা একটু দেখবো যে এই টপিকটার এত ইম্পর্টেন্স কেন, আসলে কোথায় কোথায় এখান থেকে প্রশ্ন এসেছে। তুমি যদি লক্ষ্য করে দেখো, আমাদের এমসিকিউতে কিন্তু 22-23 এখান থেকে অলরেডি 2বার প্রশ্ন চলে এসেছে জাস্ট এই প্রথম টপিকটা থেকেই। এবং এখানে আসলে ভরা মানে অনেকবার এখান থেকে প্রশ্ন এসেছে। হ্যাঁ, এটা আসলে 3 স্টার দেওয়াটা অন্যায় হয়ে গিয়েছে। এখানে যদি আমি নিজে পারতাম, আমি পারলে কিন্তু এখানে আসলে 5 স্টারই দিয়ে দিতাম। এটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এমনকি সাধারণত আমরা রিটার্নের প্রশ্নগুলো না পেলেও এই টপিক থেকে কিন্তু আমরা রিটার্নের প্রশ্ন ঠিকই পাচ্ছি। এবং খুব রিসেন্ট ডিউ 21-22 কিন্তু এখান থেকে প্রশ্ন চলেও এসেছে। তাই মোটেও এই টপিকটিকে, এই অধ্যায়কে তো অবহেলা করাই যাবে না, এই টপিককে আরো বেশি অবহেলা করা যাবে না। খুবই ফান্ডামেন্টাল, বেসিক এবং সহজ একটি টপিক। তাহলে চলো আমরা একটু প্রথমে আলোচনা করি বিপরীত বৃত্তীয় ফাংশন বলতে আসলে কি বোঝাচ্ছে। দেখো, আমরা যখন বৃত্তীয় ফাংশনের কথা বলি তখন হচ্ছে আমরা সাইন থিটা কস থিটা এই ধরনের জিনিসকে বুঝি। যেমন ধরো আমি যদি লিখি সাইন 60 ডিগ্রি, এর ভ্যালু কত? দেখো, সাইন 60 এর ভ্যালু হচ্ছে √3/2, তাই না? তাহলে বিপরীত বৃত্তীয় ফাংশন, প্রথম কথা, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বা বিপরীত বৃত্তীয় ফাংশন, এটা আসলে কি? এটা একটা বিপরীত ফাংশন। বিপরীত ফাংশনের কাজ কি? বিপরীত ফাংশনের কাজ হচ্ছে আগে আমার যেটা ইনপুট ছিল সেই ইনপুট থেকে যখন আমি আউটপুট পেতাম তখন যে কাজ করে তাকে বলা হয় কি? ফাংশন। তাহলে আমার বিপরীত ফাংশন কি করবে? বিপরীত ফাংশন আমাদেরকে সেই আউটপুট থেকে নতুন ইনপুটকে ফেরত দিবে, তাই না? তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে আমি যদি সাইন ইনভার্স এভাবে হচ্ছে আমার সাইন থিটার বিপরীত বৃত্তীয় ফাংশনকে লেখা হয়। সাইন ইনভার্স অফ √3/2 লিখি, সাইন ইনভার্স অফ √3/2 লিখি, আমার আনসার আসবে হচ্ছে 60 ডিগ্রি, তাই না? এই ধরনের ফাংশনকে আমি কি বলছি? বিপরীত বৃত্তীয় ফাংশন বলছি। তার মানে হচ্ছে যদি আমি বলি সাইন থিটা সমান সমান এক্স, যেখানে এক্স হচ্ছে একটি সংখ্যা, মানে সাইন থিটা একটি সংখ্যা, সেখানে হচ্ছে আমার থিটা হবে কি বলতো? থিটা হবে সাইন ইনভার্স অফ এক্স। লক্ষ্য করে দেখো তো, এখানে সাইন ইনভার্স এক্স, এই এক্সটা আসলে কি? একটা সংখ্যা, তাই না? এই সংখ্যার উপর আমি সাইন ইনভার্স অ্যাপ্লাই করে আমি যা পেয়েছি সেটা আসলে কি? সেটা হচ্ছে একটা কোণ। তার মানে সাইন ইনভার্স এক্স এই জিনিসটা কি একটা সংখ্যা না একটা কোণ? এই জিনিসটা কিন্তু একটা কোণ। আরো একটি ফান্ডামেন্টাল জিনিস আমরা একটু দেখি। আমরা অলরেডি জানি এটা, সেটা হচ্ছে যে এফ ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু কত হয়? আলটিমেটলি ইকুয়ালস টু এক্স হয়, তাই না? তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে সাইন অফ সাইন ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু কত আসবে? রেজাল্ট আসবে হচ্ছে আমার এক্স, তাই তো? আচ্ছা, বলতো এখানে এক্স এর পরিচয় কি? এক্স কিন্তু এখানে একটি সংখ্যা। আচ্ছা, তো এর মতো উল্টাটাও কি সত্যি হবে না? হ্যাঁ, উল্টোটাও সত্যি হবে। আমি যদি এভাবে লিখতাম যে সাইন ইনভার্স অফ সাইন এক্স, সাইন ইনভার্স অফ সাইন এক্স, সাইন এক্স, এটার ভ্যালু কত আসবে? নিশ্চয়ই এটার ভ্যালু আসবে কত? এক্সই আসবে। এটা ম্যাথমেটিক্যালি কারেক্ট, কিন্তু এই এক্স এবং এই এক্স এদের গাণিতিক তাৎপর্য কিন্তু মোটেও সেম না। লক্ষ্য করে দেখো, সাইন ইনভার্স অফ সাইন এক্স এর মধ্যে আমি যে এক্স কে পেয়েছি, এই এক্স কিন্তু একটি কোণ। এই এক্স কি? এই এক্স হচ্ছে একটি অ্যাঙ্গেল। এই ক্ষেত্রে এক্স কি? একটি অ্যাঙ্গেল। কিন্তু আমি উপরে যে এক্স কে পেয়েছিলাম সেই এক্স কিন্তু ছিল একটি সংখ্যা।
এই বিষয়গুলোর প্রতি, গাণিতিক তাৎপর্যগুলোর প্রতি আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে চলো আমরা একটু মুখ্যমান নিয়ে আলোচনা করি, যে মুখ্যমান জিনিসটা আসলে কি। দেখো, আমি যদি তোমাকে বলি যে সাইন π/6 এর ভ্যালু কত, তুমি আমাকে কত বলবে? আমরা মাত্র দেখেছি সাইন π/3 বা sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। একই রকম ভাবে সাইন π/6 এর ভ্যালু হচ্ছে কত? সাইন π/6 এর ভ্যালু হচ্ছে হাফ, তাই না? ওকে, সিমিলারলি সাইন π-π/6 এর ভ্যালু কত? π-π/6, সেটার ভ্যালু কিন্তু আলটিমেটলি আসছে কত? সেটার ভ্যালু আলটিমেটলি আসছে হাফ। কারণ পাই মাইনাস থিটা করলে সাইন থিটাই থাকে, এবং সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের সাইনের ভ্যালুতে কোনো পজিটিভ বা নেগেটিভ সাইন আসে না। তার মানে এটা আসলে কত? এটা আসলে সাইন π/6 এর সমান। আর সাইন π/6 এর ভ্যালু কত? সাইন π/6 এর সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ। একই রকম ভাবে আমি যদি বলি সাইন 2π + π/6, সেটার ভ্যালু কত আসবে? নিশ্চয়ই তার ভ্যালু আসবে হাফ, তাই না? এখানে আসলে এরকম অসংখ্য অ্যাঙ্গেল তৈরি করা যায়, এদের প্রত্যেকটার সাইন নিলেই আনসার আসবে কত? হাফ। এখন তোমরা আমাকে বলো তো, এই যে এত কিছু লিখলাম, এখান থেকে যদি হচ্ছে আমি সাইন ইনভার্স অফ হাফ লিখি, সাইন ইনভার্স অফ হাফ লিখি, সেখানে আসলে কোনটা কারেক্ট হবে? কোনটা কারেক্ট হবে? সেখানে কি আসলে আমার এই π/6 কারেক্ট হবে, নাকি সেখানে আমার 5π/6 কারেক্ট হবে? 5π/6 কারেক্ট হবে, নাকি সেখানে আমার কত কারেক্ট হবে? আমার হচ্ছে 13π/6। 13π/6, বলো তো? আসলে সবগুলোই কারেক্ট। তবে আমরা যখন কোনো কিছুর আনসার করব, সমাধান করব, তখন তো আমাদেরকে একটি নির্দিষ্ট ভ্যালুর কথাই ভাবা লাগবে, তাই না? সেই নির্দিষ্ট ভ্যালুটাই হচ্ছে আসলে আমাদের মুখ্য মান। আমরা যখন এই টপিকটা আলোচনা করব, তখন এক পর্যায়ে গিয়ে ডোমেন রেঞ্জ সম্পর্কেও দেখবো, এবং পাশাপাশি হচ্ছে আমরা এই ফাংশনগুলো লেখচিত্র আঁকবো। তখন তোমরা দেখতে পাবে যে সাধারণত আমাদের, আমি যদি হচ্ছে আরেকটি পেজ নিয়ে তোমাদেরকে দেখাই, সাইন ইনভার্সের ক্ষেত্রে আমার যে মানগুলো আসবে, আমি যদি এখানে লিখি সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে আমার মুখ্য মানটা গ্রহণ করতে হয় -π/2 থেকে π/2 পর্যন্ত, -π/2 থেকে π/2 পর্যন্ত। একই রকম ভাবে ট্যান ইনভার্স এক্স এর মানটাকেও গ্রহণ করতে হয় আমাকে, ট্যান ইনভার্স এক্স এর মান, সেটাকে আমাকে গ্রহণ করতে হয় -π/2 এর পর থেকে π/2 পর্যন্ত। ওকে, আচ্ছা। তো এরকম সিমিলারলি আমাদের cos ইনভার্স এক্স এরও মান আছে। দেখো, cos ইনভার্স এক্স এর ক্ষেত্রে, cos ইনভার্স এক্স এর ক্ষেত্রে আমাদের মুখ্য মান ধরা হয় কাকে? ধরা হয় 0 থেকে 2π কে। cos ইনভার্স এক্স এর ক্ষেত্রে মুখ্য মান ধরা হয় 0 থেকে 2π কে। ওকে, আচ্ছা। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের আসলে মুখ্যমান বলতে কি বোঝাচ্ছে? মুখ্যমান বলতে সেই নির্দিষ্ট একটি মানকে বোঝাচ্ছে। এটা 2π হবে না, এটা পাই হবে, সরি এটা পাই হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এই বলতে কি বোঝাচ্ছে আমাদের এই মুখ্যমান গুলো? মুখ্যমান হচ্ছে আমাদের সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, এই যে বিপরীত বৃত্তীয় ফাংশন গুলো আছে, তাদের নির্দিষ্ট কিছু মান, যাদেরকে নিয়ে আমরা আসলে আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব, বা কোথাও আনসার আসলে আমরা সেটাকে উত্তর হিসেবে লিখবো। যেমন যদি তোমাকে কোথাও জানতে চাওয়া হয় যে সাইন ইনভার্স হাফের অ্যাকচুয়াল মান কত, এখানে আসলে অ্যাকচুয়াল বলতে কোনো কথা নাই, তোমার প্রশ্ন করতে হবে প্রশ্নকর্তাকে মুখ্য মান কত। মুখ্য মানের ভ্যালু তাহলে আমরা কি বলবো? আমরা বলবো সাইন ইনভার্স হাফের মুখ্য মান হচ্ছে 30 ডিগ্রি, অথবা বলতে পারো তুমি রেডিয়ানে π/6, একটা থার্ড ব্র্যাকেট। আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে আমরা মুখ্যমান গুলোকে পাই। চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। কি বলেছে কোশ্চেনে? কোশ্চেনে বলা হয়েছে যদি tan ইনভার্স অফ, যদি tan sin ইনভার্স অফ, tan sin ইনভার্স অফ √1 - x² ইকুয়ালস টু sin cos ইনভার্স অফ, sin cos ইনভার্স অফ 1/√5 হয়, তাহলে x সমান কত? তাহলে x সমান কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। চলো এটাকে আমরা সমাধান করি। সবার আগে হচ্ছে আমরা একটা ত্রিভুজ আঁকি। আমরা বাম পক্ষের রেশিওটার জন্য ত্রিভুজ আঁকছি। ধরো এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এবং এটা হচ্ছে আমার সেই অ্যাঙ্গেল। সাইন ইনভার্স অফ √1 - x², তার মানে কি? বিপরীত বাহু হচ্ছে √1 - x², অতিভুজ হচ্ছে তার মানে কত? 1, যেহেতু নিচে আমার 1 আছে, এবং শেষমেশ তাহলে আমার অপর বাহুটা কত দাঁড়াচ্ছে? সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু দাঁড়াচ্ছে x। এবার চলো আমরা এই পাশটার জন্য চিত্র আঁকি। এটা কত হবে দেখো তো? দেখো এখানে এটা যদি হয় 90 ডিগ্রি, এটা যদি হয় অ্যাঙ্গেলটা, কি বলেছে? cos ইনভার্স অফ 1/√5, তাই তো? তার মানে আমার সন্নিহিত বাহুটা কত? সন্নিহিত বাহুটা হচ্ছে 1,
আর অতিভুজটা কত? অতিভুজটা হচ্ছে √5। তাহলে সহজেই বোঝা যাচ্ছে আমার বিপরীত বাহুটা কত হবে? বিপরীত বাহুটা হবে 2। এখন প্রশ্নে বলা হয়েছে কি? প্রশ্নে বলা হয়েছে যে এই অ্যাঙ্গেলটা ট্যান, ধরো আমি এটাকে যদি θ1 দেই, এটাকে যদি হচ্ছে আমি θ2 দেই, তাহলে tan θ1 ইকুয়ালস টু sin θ2। তাহলে লিখে ফেলি যে অতএব, আমি যদি এখানেই সমাধান করে ফেলি, অতএব tan θ1 ইকুয়ালস টু sin θ2। কোথায় বলেছে? এটা প্রশ্নে বলেছে। তাহলে tan θ1 এর ভ্যালু কত আসে দেখো তো? tan θ1 এর ভ্যালু আসে √1 - x² x, √1 - x² ইকুয়ালস টু sin θ2 এর ভ্যালু কত আসে? নিশ্চয়ই আসে, sin θ2 এর ভ্যালু আসবে 2/√5। আসবে কত আমার কাছে এখানে? 2/√5। আচ্ছা, এখন যদি হচ্ছে আমি বোথ সাইডে স্কোয়ার করে ফেলি, তাহলে আমার কি আসবে দেখি। বোথ সাইডে স্কোয়ার করলে এখানে আসবে হচ্ছে আমার 5 - 5x²। স্কোয়ার করে আমি বজ্র গুণনও করে ফেলেছি, তাহলে 5 - 5x² ইকুয়ালস টু আসবে কি? ইকুয়ালস টু আসবে হচ্ছে 4x²। সেখান থেকে আমি x² এর ভ্যালু পাচ্ছি কত? x² এর ভ্যালু পাচ্ছি আমি 5/9। তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? এক্স এর ভ্যালু আসবে +/√5/3, যেটা হচ্ছে আমাদের এ নাম্বার অপশন। তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হবে হচ্ছে এ। তাহলে আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে বলা হয়েছে কি, দেখো একটু লক্ষ্য করব, আগে আমরা প্রশ্নটা পরে সমাধান করবো, একটা জিনিস লক্ষ্য করব। সেটা হচ্ছে, যদি কখনো দেখো এরকম চারটা জিনিস আসলে একত্রে আছে, চারটা ফাংশন পর্যায়ক্রমে আছে, একটি ত্রিকোণমিতিক ফাংশন, তারপরে একটি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, তারপরে একটি ত্রিকোণমিতিক ফাংশন, আর দেন লাস্টে আবার আরেকটি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এভাবে যদি থাকে, এবং চারটা থাকতে হবে, 6টা 8টা এভাবে কিন্তু না, বা 2টাও কিন্তু না, কয়টা? জাস্ট 4টা। এরকম যদি 4টা করে থাকে, এবং যদি আমার প্রথম এবং চতুর্থটা যে হচ্ছে ফাংশন গুলো আছে, দেখো প্রথম ফাংশনটা কি? সাইন। লক্ষ্য করে দেখো তো, আমাদের সাইন ফাংশন আর কোসাইন ফাংশন যদি হচ্ছে আমি বলি, আমি জাস্ট সাইনই লিখি, সাইন ইনভার্স এরকম কিছু না। সাইন ফাংশন আর কোসাইন ফাংশন এরা পরস্পর কি বলতো? কো ফাংশন না? সাইন ফাংশন আর কোসাইন ফাংশন এরা পরস্পর কো ফাংশন, তাই না? একই রকম ভাবে কট ফাংশন আর ট্যান ফাংশন এরাও পরস্পর কো ফাংশন, তাই তো? সিমিলারলি আমি যদি লিখি কোসেক আর সেকের কথা, কোসেক আর হচ্ছে সেক এরাও পরস্পর কো ফাংশন, তাই না? তাহলে যদি এমন হয় যে আমার ফার্স্ট টার্ম আর চতুর্থ টার্ম, একই রকম ভাবে আমার সেকেন্ড টার্ম আর থার্ড টার্ম, এই জোড়া টার্ম গুলো পরস্পর কো ফাংশন, তাহলে তোমার এখানে যেটা আনসার আছে, এখানে যেটা তোমার কাছে প্রশ্নে বলা আছে প্রথম সংখ্যাটা 3/4, তোমার দেখবা আনসার সেটাই আসবে। তার মানে এখানে আনসার আসলে কত হবে? এখানে আনসার আসলে হবে 3/4। সঠিক আনসার হবে এখানে 3/4। ওকে, কিভাবে আসে তোমরা নিজেরা যাচাই করে দেখতে পারো। এই ম্যাথটা নর্মালি এভাবে ত্রিভুজে সমাধান করা পসিবল, তাই না? তোমরা সমাধান করে দেখবে এটার আনসার আসলে 3/4ই হবে। স্পেশাল ক্ষেত্রটা কি? চারটা ফাংশন থাকতে হবে পর্যায়ক্রমে, ত্রিকোণমিতিক, বিপরীত ত্রিকোণমিতিক, ত্রিকোণমিতিক, বিপরীত ত্রিকোণমিতিক। দেন কি হতে হবে? দেন আমার প্রথম আর চতুর্থ এই দুইটা মিলে আমার হইতে হবে কোফাংশন। একই রকম ভাবে মাঝখানের দুইটা মিলেও কি হইতে হবে? পরস্পর কোফাংশন। এরকম যদি হয়, দেন আমি কি লিখতে পারবো যে এখানে যদি আমার এক্স থাকে, এই ভ্যালুটা যদি হচ্ছে আমার এক্স হয়, তাহলে আলটিমেটলি পুরোটা আনসার কত আসবে? এই এক্সই আসবে। তাহলে এখানে আনসার কত আমাদের? 3/4। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে বলা হয়েছে tan sin ইনভার্স হাফ এর মান কত? এটাকে সবচেয়ে ভালো হয় যদি আমরা দ্রুত ছবি এঁকে সমাধান করে ফেলি। এটা একটা সমকোণী ত্রিভুজ, সাইন ইনভার্স হাফ মানে কি বলতো? আমাদের হচ্ছে বিপরীত বাহু 1 এবং অতিভুজ হচ্ছে 2। অতিভুজ কত? অতিভুজ হচ্ছে আমার 2, তাই তো? তাহলে আমাদের সন্নিহিত বাহু কত হবে? নিশ্চয়ই √2² - 1 মানে √4 - 1 আসে কত? √3। তাহলে এটা আসলে হচ্ছে √3। তাহলে আমি যদি ট্যান, এই হচ্ছে আমার অ্যাঙ্গেলটা, তাহলে যদি আমি এবার ট্যান থিটা নিই, আমার আনসার আসবে কত? নিশ্চয়ই 1/√3। তাহলে ট্যান থিটা কত আসলো? 1/√3। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে বি নাম্বার অপশন, তথা 1/√3। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে বলা হয়েছে কি কোনটি সঠিক নয়। দেখো প্রথমে বলা হয়েছে কি সাইন ইনভার্স এক্স একটি সংখ্যা। আচ্ছা, আমরা প্রথমেই দেখো কোনটি সঠিক নয়। এই ধরনের প্রশ্ন সাধারণত তোমার দুই পরেই থাকে, সাধারণত একদম শুরুর জিনিসটাই ভুল থাকে তা হয় না। বাট এখানে অপশন দেখে যা মনে হচ্ছে আসলে
আমরা একদম এ নাম্বার অপশন পড়ি আনসার পেয়ে গেছি। দেখো সাইন ইনভার্স এক্স কিন্তু কোনো সংখ্যা না, সাইন ইনভার্স এক্স কি, সাইন ইনভার্স একটা অ্যাঙ্গেল, সাইন ইনভার্স এক্স একটা অ্যাঙ্গেল, সে কিন্তু কখনো কোনো সংখ্যা না। সাইন এক্স একটি সংখ্যা, যেমন এখানে দেখো বলা আছে কি সাইন থিটা, এটাকে তুমি থিটা পড়তে পারো, সাইন ইনভার্স এক্স মানে ভিতরে একটা অ্যাঙ্গেল আছে, এই সাইন থিটার মান একটি সংখ্যা, হুইচ ইজ কারেক্ট। সাইন ইনভার্স এক্স এবং সাইন এক্স টু দ্য পাওয়ার -1, দেখো সাইন এক্স হোল টু দ্য পাওয়ার -1 এর মানে কিন্তু হচ্ছে আমার 1/sin x, তাই না? আচ্ছা, তাহলে এই দুইটার মান কি এক, সাইন ইনভার্স এক্স বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, পুরো জিনিসটাই একটা ফাংশন। আর 1/sin x সেটা তো কিছুই না, জাস্ট হচ্ছে আমার সাইন এক্স কে আমি গুণাত্মক বিপরীত আকারে নিয়েছি, তাহলে এই দুইটা এক না। আবার সাইন ইনভার্স এক্স সমান π/2 মাইনাস কজ ইনভার্স এক্স, হ্যাঁ এরা কি বলেছিলাম, আমি এখানে বলেছিলাম এরা হচ্ছে কোফাংশন। কোফাংশন গুলোর ক্ষেত্রেই দেখবে তুমি যে কোনো দুইটাকে নিয়ে যদি কাজ করো, এটার সাথে যদি এটাকে যোগ করে দাও, দুইটার ইনভার্সকে, বা এটার ইনভার্সকে যদি এটার ইনভার্সে যোগ করে দাও, কিংবা এটার ইনভার্সকে যদি তুমি এটার ইনভার্সে যোগ করে দাও, তাহলে তুমি রেজাল্ট পাবো হচ্ছে কি π/2। ঠিক আছে, যেমন আমি যদি এখানে একটা লিখেই দিই সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2, এরকম প্রত্যেক জোড়ার ক্ষেত্রেই ইহা প্রযোজ্য হবে। তাহলে চলো আমরা আমাদের এই ম্যাথটি যেহেতু শেষ হয়ে গিয়েছে, এখানে এ হচ্ছে সঠিক না, আমরা চলো পরবর্তী ম্যাথে যাই। ম্যাথ করার আগে আমরা একটু থিওরি আলোচনা করতে চাই। দেখো এখানে হচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্স, তারপর হচ্ছে তোমার কজ ইনভার্স এক্স, এইসব জিনিসের আসলে ডোমেইন রেঞ্জ, এগুলো তো আলটিমেটলি ফাংশন এক ধরনের, তাই না? যেহেতু সাইন ফাংশন কস ফাংশন এদেরও ডোমেইন রেঞ্জ আছে, নিশ্চয়ই এদেরও ডোমেইন রেঞ্জ আছে। আচ্ছা, তো সাইন ইনভার্স এক্স এর ডোমেইন হচ্ছে কি আমার -1 থেকে 1, সিমিলারলি কজ ইনভার্স এক্স এর ডোমেইন হচ্ছে -1 থেকে 1, বাট সাইন ইনভার্স এক্স এর রেঞ্জ ধরা হয় -π/2 থেকে π/2, মানে মুখ্যমান আর কি যেটা, সেটাকে আমি রেঞ্জ ধরছি। মুখ্যমান মানে কি ডেফিনিটিভ ভ্যালু। দেখো কোনো ফাংশনের তুমি যদি ডেফিনিটিভ ভ্যালু বা আউটপুট না ধরো, তাহলে কিন্তু সেটা ফাংশনই হতে পারে না, সেটা কি থেকে যায়, সেটা কিন্তু অন্যয় বা রিলেশন হিসেবে এই থেকে যায়। তাই এই জিনিসটাকে যদি ফাংশন হইতে হয়, মুখ্যমান যেরকম নির্দিষ্ট হইতে হবে, রেঞ্জও কিন্তু নির্দিষ্ট হতে হবে। এই জন্য রেঞ্জ এবং মুখ্যমান দুইটাই কি এসেছে আমাদের এখানে সমানই এসেছে, একই এসেছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের সাইন ইনভার্স এবং কজ ইনভার্স এক্স। আচ্ছা, আমরা যদি একটু ছোট্ট করে গ্রাফটা দেখে ফেলি, আমাদের এই সাইন ইনভার্স এক্স এর গ্রাফ কিছুটা এমন হবে, সাইন ইনভার্স এক্স। দেখো এটা ধরো হচ্ছে আমার 1 আর -1, হ্যাঁ, আর উপরে ধরো হচ্ছে আমরা অ্যাঙ্গেল বিবেচনা করবো y অক্ষ বরাবর, তাহলে উপরে ধরো হচ্ছে আমি দিচ্ছি π/2, এটা দিলাম হচ্ছে আমি -π/2, তাহলে হচ্ছে আমার সাইন ইনভার্স এক্স এর গ্রাফটা আসবে এরকম কিছুটা। ভাইয়া ফ্রি হ্যান্ডে আঁকার চেষ্টা করছি, দেখো কিছুটা এভাবে হবে, হ্যাঁ। আমি যদি আরেকটু ভালোভাবে আঁকি, দেখো এটা শুরু হবে হচ্ছে আসলে এই যে π/2 আর 1 যেখানে ছেদ করেছে সেই জায়গা থেকে শুরু হয়ে, সে জায়গা থেকে আরেকটু গোল ভাবে শুরু হবে, এভাবে শুরু হয়ে সেটা শেষ হবে কোথায়, শেষ হবে হচ্ছে দেখো এই -π/2 আর এই -1 পরস্পরকে যেখানে ছেদ করবে সে জায়গাতে শেষ হবে, সেখানেও কিছুটা গোল ভাবেই সে শেষ হবে। কিভাবে শেষ হলো তাহলে, এইভাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্স এর গ্রাফ। তাহলে এখানে আমার কত আছে, এখানে আছে আমার আছে π/2, এখানে আছে আমার কাছে π/2, এখানে আছে আমার কাছে -π/2, এখানে আছে আমার কাছে 1, এবং এখানে আছে আমার কাছে -1। তাহলে আশা করি তোমরা সাইন ইনভার্স এক্স এর গ্রাফটা বুঝতে পেরেছো। আমরা একটু ছোট্ট করে কজ ইনভার্স এক্স এর গ্রাফটাকেও দেখে ফেলি, হ্যাঁ, যদি আমাদের পরীক্ষায় আসে। সাধারণত এই ধরনের গ্রাফ যথেষ্ট জটিল হওয়ায় এগুলো আমাদের পরীক্ষায় সাধারণত আসে না, তবুও আমরা একটু দেখে রাখি। এখানে কজ ইনভার্স এক্স এর ক্ষেত্রে ধরো এখানে হচ্ছে আমার কাছে π/2 আছে, এখানে আছে ধরো আমার কাছে পাই, এবং ধরো এই জায়গাতে হচ্ছে আমার কাছে 1 আছে, এবং এই জায়গাতে আছে আমার কাছে -1, -1, তাহলে এটা হচ্ছে আমার কত, এটা π/2, উপরেটা হচ্ছে আমার পাই। আমি পরে দাগ দিচ্ছি, আগে আমরা ছবিটাকে এঁকে ফেলি, চলো। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখতে এটা কেমন হবে যদি এটাকে আমি আঁকি, এটা হচ্ছে আমার এরকম এরকম আসবে, হ্যাঁ। এটা আর একটু ভালোভাবে যদি আমি আঁকি, দেখো এখানেও আসলে -1 আর পাই যেখানে মিলিত হয়েছে সেই বিন্দু থেকে গ্রাফটা শুরু হবে বা শেষ হবে, তুমি যেভাবেই ভাবো। হুম, তারপরে হচ্ছে এটা আমার শেষ হবে হচ্ছে এভাবে এঁকে, এভাবে গেল সেটা, আর শেষ হবে হচ্ছে এরকম ভাবে।
এটাকেও আরেকটু ভালোভাবে আঁকি। এগুলো আসলে ফ্রি হ্যান্ডে আঁকা ওরকম সুন্দরভাবে পসিবলও না, তারপরে তোমাদেরকে একটু ভাইয়া বোঝানোর জন্য আঁকছি। দেখো তাহলে এটা হচ্ছে আমার কার গ্রাফ, এটা হচ্ছে আমার কজ ইনভার্স এক্স এর গ্রাফ। আচ্ছা, কজ ইনভার্স এক্স এর গ্রাফে তোমার তাহলে মাঝামাঝি এই বিন্দুটা কি, এটা হচ্ছে তোমার π/2, কারণ cos π/2 এর ভ্যালু কত হয়, 0 হয়, যেহেতু বিপরীত ফাংশন এখানে। তাহলে ওয়াই অক্ষকে 0-তে ছেদ করবে কোথায়, π/2 তে। সিমিলারলি উপরেরটা হচ্ছে কি, উপরেরটা হচ্ছে আমার পাই। ওকে, চলো আমরা পরবর্তী যে ফাংশন গুলো আছে, আরো 4টি ফাংশন, তাদের ডোমেন রেঞ্জও দেখে ফেলি। দেখো এগুলোর গ্রাফ আমরা আর এখন দেখছি না, জটিল হবে আমাদের, হচ্ছে এগুলো সাধারণত প্রয়োজন হয় না ভার্সিটি অ্যাডমিশনের এক্সাম গুলোর জন্য। দেখো এখানে আমাদের কি বলা হয়েছে, tan ইনভার্স এক্স এর কথা। tan ইনভার্স এক্স এর ডোমেন কি আসবে, tan ইনভার্স এক্স এর ডোমেন হচ্ছে আমার বাস্তব সংখ্যা পুরোটাই হবে, আর এটা রেঞ্জ হবে হচ্ছে -π/2 থেকে π/2। তোমাদের হচ্ছে যেটা আমি মুখ্যমান পড়ানোর সময় বলেছিলাম, যে -π/2 থেকে π/2। সিমিলারলি কট ইনভার্স এক্স এরটাও কি হবে, কট ইনভার্স এক্স এরও হবে হচ্ছে আমার সকল বাস্তব সংখ্যা ডোমেন, আর রেঞ্জ আসবে কত, রেঞ্জ আসবে হচ্ছে 0 থেকে পাই। ঠিক আছে, এগুলো একটু আমরা খেয়াল করব। আচ্ছা এখন হচ্ছে, আচ্ছা চলো আমরা গ্রাফ এটারও শিখে ফেলি, বেশিক্ষণ সময় লাগবে না, চলো এটার গ্রাফ আমরা দেখে ফেলি। এটা কিরকম আসবে, যদি হচ্ছে এখানে কত থেকে কত আছে, দেখো এখানে হচ্ছে আমার কাছে আছে উপরে যদি হচ্ছে আমি ধরি, এটা ধরলাম হচ্ছে π/2, এটা ধরলাম হচ্ছে আমি -π/2, এটা -π/2, আর এটা হচ্ছে আমার π/2। আমি tan ইনভার্স এক্স এর গ্রাফ আঁকছি, আর এটা ছিল হচ্ছে তোমার cos ইনভার্স এক্স এর গ্রাফ, এটা হচ্ছে তোমার cos ইনভার্স এক্স এর গ্রাফ, এটা ছিল তোমার sin ইনভার্স এক্স এর গ্রাফ। ঠিক আছে, তাহলে এখানে আমি এটা tan ইনভার্স এক্স এর গ্রাফ আঁকছি। এটা দেখো তো আমার, যখন তোমরা অলরেডি জানো যে tan π/2 এর জন্য ভ্যালু কত আসে, ইনফিনিট আসে। সিমিলারলি tan -π/2 এর জন্য ভ্যালু কত আসে, -ইনফিনিট আসে। তার মানে tan ইনভার্স অফ ইনফিনিট সমান π/2। তার মানে অসীমে কোথাও থেকে এটা শুরু হবে, হ্যাঁ, এরকম অসীম থেকে এটা শুরু হবে, এই হচ্ছে আমার π/2, এখান থেকে তাহলে এটা শুরু হবে। এটা কিন্তু π/2 এর দাগের সাথে মিলবে না ভাইয়া, যদি এখানে ফ্রি হ্যান্ড দেখার কারণে কিছুটা মিলে গেছে, এটা কিন্তু সম্পূর্ণভাবে মিলবে না এইভাবে। ওকে, আচ্ছা তারপরে এখানে শেষ হবে কোথায় বলো তো, দেখো অ্যাঙ্গেল যখন -π/2 হয়, তখন আমাদের tan এক্স এর ভ্যালুটা কোথায় গিয়ে শেষ হয়, -ইনফিনিটিতে শেষ হয়, তাই না? তাহলে এখানেও কোথায় হবে, এটাও হচ্ছে আমাদের, এটা এভাবে নেমে, দেখো সুন্দর একটি গ্রাফ চলে এসেছে। তাহলে এটা আমাদের কিসের গ্রাফ, এটা কিন্তু হচ্ছে আমাদের tan ইনভার্স এক্স এর গ্রাফ। একই রকম ভাবে আমরা cot ইনভার্স এক্স এর গ্রাফটাকেও একটু দেখতে চাই, cot ইনভার্স এক্স। ওকে, আচ্ছা দেখো cot ইনভার্স এক্স এর আমাদের রেঞ্জ কত থেকে কত, 0 থেকে পাই। তাহলে সবার আগে চলো আমরা একটু রেঞ্জ কি দিয়ে ফেলি। তোমরা কি লক্ষ্য করেছো ভাই গ্রাফগুলো কিভাবে আঁকছেন, ভাই কিন্তু সবার আগে ডোমেইন আর রেঞ্জের উপর ভিত্তি করে বিন্দুগুলো বসিয়ে নিচ্ছেন, দেন তারপরে খুব সহজেই গ্রাফটি এঁকে ফেলছেন। তাহলে চলো আমরাও সেই কাজটাই করব। আশা করা যায় তোমরা আমার বিষয়গুলো, কথাগুলো বুঝতে পারতেছো। দেখো তাহলে আমি যদি হচ্ছে এখানে দেখি, এটা ধরো π/2, এটা ধরো হচ্ছে আমার পাই, ঠিক আছে, আর এখানে তো নিচে আমার 0 আছেই। তাহলে এই গ্রাফটা কোথা থেকে শুরু হবে, দেখো তোমরা অলরেডি জানো যে কট পাই এর জন্য, cot 0 এর জন্য তোমার কাছে আসলে ধনাত্মক পজিটিভ যে ভ্যালুটা আছে সেগুলো আসবে, মানে ধনাত্মক ইনফিনিট আসবে, এবং cot π এর জন্য তোমার কাছে ঋণাত্মক ইনফিনিট আসবে। তাহলে এটা শুরু হবে কোথা থেকে, এটা শুরু হবে এই উপর থেকে। আমি যদি হচ্ছে এখানে একটু দাগ দিয়ে নেই এই জিনিসটাকে, তাহলে আর একটু সুন্দরভাবে গ্রাফ আঁকা যাবে। হ্যাঁ, আর এটা হচ্ছে এভাবে হলো, তাহলে এটা আমার এই দিক থেকে শুরু হবে, গিয়ে তারপরে এটা এরকম ভাবে সামনে আগাবে। ওকে, তাহলে এই হচ্ছে কি, এই হচ্ছে আমাদের cot ইনভার্স এক্স এর গ্রাফ। এটা তাহলে কি আমাদের cot ইনভার্স এক্স এর গ্রাফ। আশা করি তোমরা মোটামুটি গ্রাফ সম্পর্কে ধারণা পেয়েছো। এটা হচ্ছে আমাদের কোসেক ইনভার্স এক্স আর সেক ইনভার্স এক্স। দেখো কোসেক ইনভার্স এক্স এর ডোমেইন কি আসে, সাইন ইনভার্স এক্স এর ডোমেইন কি থাকে, -1 থেকে 1। কোসেক ইনভার্স এক্স তাহলে কি হবে, -1 আর 1 গ্রহণ করতে পারবে, কিন্তু তাছাড়া ছোট যে সংখ্যা সেগুলোকে কি গ্রহণ করতে পারবে, না পারবে না। কিন্তু একই রকম ভাবে যেরকম সাইনের ভ্যালু 1 আর -1 এর চেয়ে মানে -1 এর চেয়ে ছোট হইতে পারে না, বা 1 এর চেয়ে বড় হইতে পারে না, তাহলে সেক আর কোসেক কি, যেহেতু এদের গুণাত্মক বিপরীত, নিশ্চয়ই সেকের ভ্যালু বা কোসেকের ভ্যালু 1 এর চেয়ে ছোট হতে পারবে না, বা -1 এর চেয়ে বড় হতে পারবে না। মানে জিনিসটা কি হয়ে যাবে, জাস্ট উল্টে যাবে, ধারণাটা উল্টে যাবে। সেটা কিন্তু এখানে লেখা আছে যে আমাদের কোসেক ইনভার্স এক্স বা হচ্ছে আমাদের সেক ইনভার্স এক্স এর ডোমেন কি হবে,
আর -1 থেকে 1 এর ভিতরে যত সংখ্যা আছে শুধুমাত্র -1 আর 1 বাদে সকল সংখ্যা বাদ, মানে -1 আর 1 এর মধ্যে -1 আর 1 বাদে যত সংখ্যা আছে সকল সংখ্যা বাদে আর যত বাস্তব সংখ্যা পৃথিবীতে সম্ভব সকলগুলোকেই ডোমেইন হিসেবে গ্রহণ করতে পারবে কোসেক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স উভয়ই। আচ্ছা, এদের রেঞ্জ কিরকম আসবে? দেখো, যেহেতু তুমি -1 আর 1 কে -1 আর 1 এর জন্য যে ভ্যালুগুলো সেগুলোকে পাবা না, এই জন্য তুমি কি করতে হবে, -π/2 থেকে π/2 নিবা, সেই আগের সাইন ইনভার্স এক্স এর মধ্যে জাস্ট কি হতে পারবে না, জিনিসগুলো জিরো হতে পারবে না। কথা বুঝতে পারছো? আচ্ছা, সিমিলারলি আমাদের এটাও দেখা যাচ্ছে কি, দেখো এটাকে যেরকম তুমি সাইন ইনভার্স এক্স এর রেঞ্জের সাথে কল্পনা করতে পারছো, একই রকম ভাবে কিন্তু তুমি এটাকেও কল্পনা করতে পারছো, তাই না? আচ্ছা, দেখো তো আমাদের যদি সাইন ইনভার্স এক্স এ এক্স এর ভ্যালু আমরা 0 বসাই, তাহলে আমাদের সেইখানটাতে রেজাল্ট কত আসে? নিশ্চয়ই 0 আসে, সাইন ইনভার্স 0 সমান 0। কিন্তু তুমি কি কোসেক ইনভার্স, যেটা হচ্ছে কি আমার অ্যাকচুয়ালি সাইন থিটার গুণাত্মক বিপরীত, সেখানে কি তুমি 0 বসাতে পারবা? 0 বসালে ইনফিনিট চলে আসবে না? অবশ্যই আসবে। তাহলে তুমি কোনো কিছুর জন্যই কিন্তু 0 পাবা না, হয় তোমার ইনফিনিট বসাতে হবে, না হলে 0 বসাতে হবে। মানে এখানে কি একটা গন্ডগোল লেগে যাচ্ছে, এই জন্য আমরা রেঞ্জ থেকে একে বাদ দিচ্ছি, 0 কে বাদ দিচ্ছি। একই রকম গন্ডগোল কস ফাংশনের থেকে পাওয়া সেক ফাংশনে লাগে π/2 তে, এজন্য এখানে আমরা রেঞ্জ থেকে একে বাদ দিচ্ছি, π/2 কে বাদ দিচ্ছি। কথা বুঝতে পারছি? ওকে, তাহলে চলো আমরা একটু দেখি, যদি আমি এটার গ্রাফ আঁকার চেষ্টা করি, কোসেক ইনভার্সের যদি গ্রাফ আঁকা। আচ্ছা, কোসেক ইনভার্সের গ্রাফটা মনে হয় আমার কাছে যথেষ্ট জটিল হয়ে যাবে, তোমরা এটা ডোমেন রেঞ্জই শিখে থাকো, এটা আসলে আমাদের গ্রাফ দরকার হবে না। চলো, আমরা এমনিতেও আমাদের গ্রাফ সাধারণত আসে না, আমরা চলো ম্যাথ দেখি এগুলো, এখান থেকে আমাদের কি কি ম্যাথ থাকতে পারে। ওকে, দেখো এখানে কি বলা হয়েছে, যদি এমন হয় যে সাইন ইনভার্স এক্স সমান থিটা হলে কস থিটার মান কত সেটা বের করতে বলা হয়েছে। খুবই সহজ আসলে, মুখোমুখি করা যাচ্ছে, √1 - x²। তবু আমরা চলো একটু দেখি যে সাইন থিটা সমান এক্স আসলো, তাহলে আমাদের কস থিটা সমান কি হবে? কস থিটা সমান হবে √1 - sin²θ ইকুয়ালস টু আসবে হচ্ছে √1 - x²। ওকে, তাহলে এটা আনসার হবে কত? এটা আনসার হবে হচ্ছে √1 - x²। এরপরে আছে আমাদের কাছে কি, কট সাইন ইনভার্স অফ হাফ এর মান কত? আচ্ছা, চলো এটাকে আমরা সমাধান করে ফেলি। সবার আগে একটি চিত্রটা আঁকি আমরা। সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে আমার থিটা, তাহলে এটা যদি হচ্ছে আমার সাইন ইনভার্স অফ হাফ মানে 1/2, তাহলে আমাদের বিপরীত বাহুটা কি হবে? 1 হবে, এবং অতিভুজ হবে কি 2। তাহলে সন্নিহিত বাহু কত হবে? √2² - 1 4 - 1 সমান √3। তাহলে এটা আসবে হচ্ছে আমার √3। তাহলে কট থিটা সমান কত আসলো এই চিত্র অনুযায়ী? কট থিটা সমান আসলো হচ্ছে আমার কাছে, দেখো, সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, ট্যানের উল্টা। তাহলে এটা আসবে কত? √3/1। তাহলে রেজাল্ট আসবে আমার কাছে √3। রেজাল্ট আসলো আমার কাছে √3। সেটা কত নম্বর অপশনে আছে? সেটা হচ্ছে আমার ডি নম্বর অপশন আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের ডি। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে বলা হয়েছে কি, এফ অফ এক্স সমান কজ এক্স হলে এফ অফ কট ইনভার্স অফ 3/4 এর মান কত? এই তো খুবই সহজ প্রশ্ন, আবার আমরা চিত্র এঁকে এটাকে সমাধান করে ফেলবো। এই হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এই হচ্ছে আমাদের থিটা, কট ইনভার্স অফ 3/4, তাই তো? তাহলে আমাদের সন্নিহিত বাহু কত হবে? 3, আর অতিভুজ কত হবে বলো তো? 4। ওকে, দেখো সন্নিহিত বাহু কত হইলো আমাদের? 3। আচ্ছা, অতিভুজ তো না, কট যেহেতু, তাহলে এটা বিপরীত বাহু হবে, মাই ব্যাড। এটা হচ্ছে আমার 3 হবে, আর বিপরীত বাহু কত হবে? 4 হবে। সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু হচ্ছে কট ফাংশন। তাহলে আলটিমেটলি আমার অতিভুজ কত দাঁড়াচ্ছে? অতিভুজ কিন্তু দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 5। তাহলে আমি যদি হচ্ছে এটাকে সমাধান করে ফেলি এবার, যে কস থিটা মানে এটাই তো আমার এক্স বা এটাই থিটা, তাহলে কস থিটা সমান কত আসবে? সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু মানে 3/5। তাহলে আনসার হবে কত? আনসার হবে বি নাম্বার অপশন, 3/5। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে কি বলা হয়েছে, এক্স সমান সাইন কজ ইনভার্স অফ ওয়াই, তবে x² + y² এর মান কোনটি? দেখো এই ম্যাথটি খুবই স্যাটিসফাইং, একটু যদি তুমি কাজ করো তাহলে ম্যাথটি খুব সুন্দরভাবে মিলে যায়, তোমার কোনো কাহিনী করতে হয় না এখানে। চলো ম্যাথটি নিয়ে আমরা সামনে আগাই। কি বলা হয়েছে, এক্স সমান সমান সাইন কজ ইনভার্স অফ ওয়াই। দেখো তুমি হয়তো অলরেডি জানো, তাও আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, সাইন ইনভার্স অফ এ সমান সমান কজ ইনভার্স অফ √1 - a², তাই না? এরকম আরো কিছু ফর্মুলা কিন্তু আমাদের আছে। তাহলে সাইন ইনভার্স অফ এ সমান সমান কজ ইনভার্স অফ 1/a², তারপরে এরকম আরো আছে যে তোমার সাইন ইনভার্স অফ এ ইকুয়ালস টু কি হবে? কোসেক ইনভার্স অফ 1/a। সিমিলারলি হচ্ছে তুমি ট্যান এর জন্য এটা করতে পারো,
যে tan ইনভার্স অফ a সমান সমান হচ্ছে cot ইনভার্স অফ 1/a। হ্যাঁ, সেকের জন্য এটা করা যায়, cos আর সেকের মধ্যে এরকম সম্পর্ক আছে। যাই হোক, সেটা আমাদের এখানকার আলোচনার মুখ্য বিষয় না। তারপর আমরা কিছু ফর্মুলা একটু দেখে ফেললাম এক নজরে, ছোটখাটো কিছু ফর্মুলা। তো আমাদের এখানে মূলত যেটা কাজে লাগবে সেটা হচ্ছে cos ইনভার্স অফ x সমান সমান sin ইনভার্স অফ √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমি যখন আমি সাইন ইনভার্সে লিখে ফেলবো, সাইন, এটাকে লিখলাম আমি সাইন ইনভার্স অফ, ভিতরে দিতে হবে কি 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না? সাইন ইনভার্স পরস্পর হচ্ছে তোমাদের এটাকে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমাদের আনসার থাকবে কি √1 মাইনাস ওয়াই স্কোয়ার। এবার যদি আমি বোথ সাইডে এক্স কে বর্গ করে ফেলি হবে কি 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু কত আসলো 1, যেটা হচ্ছে আমাদের কত নম্বর অপশন, বি নাম্বার অপশন। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের বি। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের কিছু বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ফর্মুলা আলোচনা করা আছে, যেটা আমি মাত্র করা শুরু করেছিলাম। দেখো, ওই যে বলেছিলাম তোমাদের কোফাংশনের কথা, দেখো এরকম প্রত্যেকটা কোফাংশনের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন গুলোর ভ্যালু গুলোকে যদি আমি যোগ করে ফেলি, তাহলে আমি সবসময় π/2 পাবো। দেখো, সাইন আর কস, এদের সাইন ইনভার্স কস ইনভার্স দিলে আসবে কত π/2। একইভাবে ট্যান ইনভার্স কট ইনভার্স দিলেও আসবে কত, সেই π/2ই আসবে। আচ্ছা, তো কখনো কখনো আমাদের এমসিকিউ সলভ করতে গেলে দেখা যায় সাইনের সাথে জিনিসটাকে আসলে কজে দেওয়া নাই, এটাকে আবার সেকে দেওয়া আছে, কোসেকে দেওয়া আছে, এরকম কোনো অন্য একটা ফর্মেটে দেওয়া আছে। এই জন্য এখানে আমরা পাশে লিখেছি সাইন ইনভার্স অফ এক্স প্লাস সেক ইনভার্স অফ 1/x। দেখো তো, কস ইনভার্স অফ এক্স আর সেক ইনভার্স অফ 1/x পরস্পর কি একই কথা না? তাহলে এটা যেই কথা এটাও সেই কথা, এদের যোগফল কত তাহলে π/2। একই রকম ভাবে ট্যান এরটা আরো বেশি ইন্টারেস্টিং। দেখো, কটকে তুমি চাইলে কিন্তু ট্যানে কনভার্ট করে ফেলতে পারো, সেটাও আগেরটার মতোই হবে। সেটা কত হয়ে যাবে, কট ইনভার্স অফ এক্স থেকে সে হয়ে যাবে ট্যান ইনভার্স অফ 1/x, বাট এই দুইটার যোগফল কত আসবে π/2। দেখো, দুইটাই কিন্তু ট্যান আর ট্যান। সিমিলারলি দেখো তো আমার নিচের ফাংশনটাতে, এক্ষেত্রে হচ্ছে আমার সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স সমান কত π/2। তুমি কিন্তু চাইলে দুইটা কি কজে বা সাইনে ভাবতে পারো, যে কজ ইনভার্স অফ 1/x প্লাস সাইন ইনভার্স অফ 1/x, তার মানে কি আলটিমেটলি কজ আর সাইন ভিতরে আমার ভ্যালুটা সমান, সংখ্যাটা সমান, তাহলে অ্যাঙ্গেল দুইটার যোগফল কত হবে, নিশ্চয়ই π/2ই হবে। চলো আমরা এখন এটা দিয়ে একটি ম্যাথ সলভ করি। আচ্ছা, দেখো এখানে বলা হচ্ছে কি একদম সহজ একটি প্রশ্ন বলা আছে, সাইন থিটা সমান কত বলেছে, সাইন থিটা সমান বলা আছে হচ্ছে এক্স, তারপরে বলা হয়েছে কি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স। এত সহজ প্রশ্ন মনে হয় আজকাল আর করে না, তাই না? যাই হোক, তো হচ্ছে এটার আনসার কত হবে, এটার আনসার হবে হচ্ছে আমার π/2। ওকে, চলো আমরা পরবর্তী ম্যাথ দেখি। কি বলা হয়েছে, কোসেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স। এটাও খুবই সহজ আসলে। তো যাই হোক, এটার আনসার কত হবে, এটার আনসার হবে হচ্ছে আমাদের π/2। একদম মুখস্থ, আমরা মাত্র ফর্মুলা দেখেছি এখান থেকে এটা এসেছে। চলো আমরা পরবর্তী ম্যাথ দেখি। এখানে কি বলা হয়েছে, দেখো তোমাদেরকে আমি মাত্র বলেছিলাম যে কখনো কখনো কট ইনভার্স সরাসরি কট ইনভার্স আকারে না থেকে ট্যান ইনভার্স আকারেও থাকতে পারে। এটা আসলে সেক কোসেক সাইন কোসাইন এদের জন্য প্রযোজ্য। তাহলে দেখো তো এখানে কি বলা হয়েছে, ট্যান ইনভার্স 1/√3, ট্যান ইনভার্স 1/√3 কে আলটিমেটলি তুমি কটে লিখলে কি হয়ে যাবে, কট ইনভার্স √3 হয়ে যাবে না? তাহলে চলো আমি লিখে ফেলি যে এখানে যে ট্যান ইনভার্স 1/√3 আছে সেটা আসলে কত, সেটা আসলে কট ইনভার্স √3, তাই না? তাহলে এটা আসলে কি আছে, এটা আসলে আছে কট ইনভার্স √3 প্লাস ট্যান ইনভার্স √3, যেটা যোগ করলে আমার আনসার কত আসবে, আনসার আসবে হচ্ছে আমার সেই আগের মতোই π/2। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে বলা হয়েছে কি, দেখো এই ম্যাথটা আসলে খুবই ইন্টারেস্টিং। ভিতরে যে রাশিটা আছে এই রাশিটার দিকে যদি একটু লক্ষ্য করো, এটা কত আসলে বলো তো, এটা নিশ্চিতভাবেই π/2, তাই না? তাহলে এখানে আসলে আছে কি, এখানে আসলে আছে সাইন ইন্টু, ইন্টু না, এটা হচ্ছে আমার যেহেতু একটা ফাংশন হবে সাইন 2 ইন্টু π/2, তাই তো? সাইন ইনভার্স এক্স কস ইনভার্স এক্স কত π/2। তাহলে নিশ্চিতভাবে সাইন 2 ইন্টু π/2 মানে সাইন পাই, আর সাইন পাই এর ভ্যালু কত 0। তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে অপশন এতেই আছে, এর ভ্যালু এতেই আছে 0। আচ্ছা যাই হোক, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে কি বলা হয়েছে, সাইন, এটাও আসলে খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। দেখি এটাতে কি বলেছে, বলেছে সাইন ইনভার্স অফ এক্স প্লাস 2 কস ইনভার্স অফ এক্স এর মান কত, তাই তো? আচ্ছা, আমি যদি হচ্ছে এটাকে এখানে লিখে ফেলি, সাইন, আমি একটা কজ ইনভার্স এক্স কে একটু আলাদা করতে চাই। এখানে দেখো দুইটা কজ ইনভার্স এক্স আছে, আমি তার মধ্যে একটাকে একটু আলাদাভাবে লিখতে চাই। যদি লিখি আমি প্লাস কজ ইনভার্স অফ এক্স প্লাস কজ ইনভার্স অফ এক্স, লক্ষ্য করে দেখো তো এই পার্টটুকু মিলে কত হয়ে গিয়েছে, এই পার্টটুকু মিলে কি π/2 হয়ে গিয়েছে না? তাহলে আমি এখান থেকে পরের লাইনে কি লিখতে পারবো, আমি লিখতে পারবো সাইন π/2 প্লাস কজ ইনভার্স অফ
এক্স। আচ্ছা, সাইন পাই বাই টু প্লাস থিটা এর ভ্যালু কত হবে? নিশ্চয়ই কস থিটা। আর সাইন পাই বাই টু প্লাস থিটা মানে অ্যাঙ্গেলটা কোথায় আছে আমার? সেকেন্ড কোয়াড্রেন্টে। সাইনের ভ্যালু সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ না নেগেটিভ? অবশ্যই পজিটিভ। তাহলে আমার কিছু নিয়ে দুশ্চিন্তা করতে হচ্ছে না, সাইন নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, আমরা জাস্ট কি করে দিব, এটাকে কস বানিয়ে ফেলবো। কস হলে কি হবে? কস কজ ইনভার্স অফ এক্স। কজ আর কজ ইনভার্স পরস্পরকে যদি ক্যান্সেল আউট করে ফেলে আমার আলটিমেটলি আনসার থাকছে কত? আলটিমেটলি আনসার কিন্তু হচ্ছে আমার শুধুমাত্র এক্স, যেটা হচ্ছে আমাদের এ নাম্বার অপশন। তাহলে আমাদের এখানে আনসার হবে হচ্ছে এ। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আরেকটি দারুণ ম্যাথ দেখো, সাইন ইনভার্স এক্স আর কজ ইনভার্স এক্স যোগফল কত? পাই বাই টু। এদের যোগফল হচ্ছে পাই বাই টু। আবার ট্যান ইনভার্স এক্স, তার ঠিক পাশেই আছে কট ইনভার্স এক্স। এদের যোগফল কত? এদের যোগফল কিন্তু পাই বাই টু। তাহলে আলটিমেটলি দুইটা মিলে আমার আনসার কত আসবে? আনসার আসবে হচ্ছে আমার পাই। তাহলে বলো, সাইন ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এর মান কত? এর মান হচ্ছে আমাদের পাই। পাই কত নম্বর অপশন আছে? সি নাম্বার। তাহলে আমাদের আনসার হচ্ছে সি। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখা যাচ্ছে পরবর্তী ম্যাথ নেই আমাদের আজকের ক্লাস, তার মানে এখানেই শেষ। তাহলে আজকের সম্পূর্ণ ক্লাস জুড়ে তোমাদের আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তারই সাথে আমি আজকের ক্লাসটি শেষ করব, তবে পরবর্তী ক্লাসে নিমন্ত্রণ জানিয়ে। তাহলে আজকের ক্লাসটি আমরা এখানেই রেখে দিচ্ছি।